আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রকিবউদ্দিন, প্রভাষক, উদ্ভিদবিদ্যা বিভাগ, সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে তোমাদেরকে যে ক্লাসটি নিয়ে আমি আলোচনা করব, আজকে আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, টিস্যু কালচার। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা বিগত ক্লাসটা পেয়েছো, আশা করি তোমরা টিস্যু কালচার সম্পর্কে সেখানে বেসিক কিছু ধারণা পেয়েছো। তো আজকে আমরা টিস্যু কালচারের যে প্রক্রিয়া, টোটাল প্রক্রিয়াটা নিয়ে মূলত আলোচনা করব। তো তার আগে আমরা একটু যদি স্মরণ করি, টিস্যু কালচার কাকে বলে। আসলে টিস্যু কাকে বলে সেটা আমরা জানি। টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষকে, অর্থাৎ একই উৎস থেকে উৎপন্ন হয়ে একগুচ্ছ কোষ যখন একই ধরনের কাজ সম্পন্ন করে সেটাকে বলা হয় টিস্যু। তাহলে এই টিস্যুকে কালচার করার যে প্রক্রিয়া, টিস্যুকে কালচার করে উদ্ভিদের তৈরির যে প্রক্রিয়া, যেটা আমরা ল্যাবরেটরিতে করে থাকি, সেটাকে বলা হয় টিস্যু কালচার। তাহলে আমরা টোটাল যদি একটু চিন্তা করি, টিস্যু কালচার কাকে বলে যেহেতু আমরা জেনেছি, তাহলে টিস্যু কালচার হচ্ছে উদ্ভিদের এমন অঙ্গ, অর্থাৎ বিভাজনক্ষম যে টিস্যুগুলো, বিশেষ করে সেটা হতে পারে উদ্ভিদের শীর্ষমুকুল, অথবা সেটা হতে পারে কচি পাতা, এই সমস্ত, এবং পাপড়ি হতে পারে। এই সমস্ত অঙ্গগুলোকে আমরা কৃত্রিমভাবে, অর্থাৎ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ল্যাবরেটরিতে বা বিজ্ঞানাগারে আমরা যে প্রক্রিয়ায় অসংখ্য চারা উৎপাদন করি, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে টিস্যু কালচার। আজকে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিস্যু কালচার আমরা কিভাবে করব, বা টিস্যু কালচারের পদ্ধতিটা, এবং সেই সাথে আমরা জানবো টিস্যু কালচারের রিলেটেড কিছু ছোট প্রশ্ন আমরা জানার চেষ্টা করব। আর হচ্ছে টিস্যু কালচারের প্রয়োগটা কি, কি কারণে আমরা এই টিস্যু কালচার পদ্ধতিটা এত বেশি জনপ্রিয়, বা এটা কেন করা হয় সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আজকে আমরা বেসিক্যালি যেটা জানবো, আমরা জানি আমাদের টিস্যু কালচার তৈরির কয়েকটা ধাপ রয়েছে। ধাপগুলো একে একে আমরা যদি দেখি, প্রথম হচ্ছে মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আমরা যখন টিস্যু কালচার করব। তাহলে এই সেকেন্ড কাজ হচ্ছে কালচার, একটা কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি করা। থার্ড কাজ যেটা, সেটা হচ্ছে ওই আবাদ মাধ্যমকে জীবাণুমুক্তকরণ করা। ফোর্থ যেটা কাজ, সেটা হচ্ছে মিডিয়ামের মধ্যে এক্সপ্যান্ড বা টিস্যুগুলো এই এক্সপ্যান্ড বা স্থাপন করা। আর ফিফথ যে কাজটা, সেটা হচ্ছে ক্যালাস সৃষ্টি করতে হবে এবং ক্যালাসে সেখানে সংখ্যা বৃদ্ধি করা। এরপর হচ্ছে মূল উৎপাদক মাধ্যমে, যেখানে মূল সৃষ্টি হয় সেই রকম আবাদ মাধ্যমের মধ্যে ওই টিস্যুগুলোকে স্থানান্তর করা। আর এর পরবর্তী সেভেন্থ যে কাজ, সেটা হচ্ছে আমরা ওই চারাগুলো টবে স্থানান্তর করব, এবং পরবর্তী লাস্ট ধাপে ওই টব থেকে সেগুলোকে আমরা মাঠ পর্যায়ে, অর্থাৎ আমরা প্রাকৃতিক পরিবেশে সেগুলোকে স্থানান্তর করব বা রোপণ করব। এই টোটাল কাজটা যেভাবে আমরা ল্যাবরেটরিতে করব, সেটা আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথম কাজ যেটা, সেটা আমি প্রথম কাজ বলেছিলাম যে মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন করা। তাহলে মাতৃ উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, একটা মাতৃ উদ্ভিদ, অর্থাৎ যেই উদ্ভিদটা থেকে আমরা টিস্যুকে কালচার করব সেটাই হচ্ছে মাতৃ উদ্ভিদ। তাহলে আমরা প্রথমে একটা মাতৃ উদ্ভিদ নির্ণয় করব। এখন এই মাতৃ উদ্ভিদ নির্বাচন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই মাতৃ উদ্ভিদ থেকে আমরা এক্সপ্লান্ট বা টিস্যুটা যেটাকে কালচার করব সেটা আমরা স্থানান্তর করব বা আলাদা করব। সেই কারণে আমাদেরকে ওই মাতৃ উদ্ভিদ নির্বাচনের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতে হবে, এবং যাতে ওই মাতৃ উদ্ভিদটা রোগমুক্ত হয়, সুস্থ সবল হয় এবং রোগ প্রতিরোধী হয়, এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে মাতৃ উদ্ভিদ থেকে, যেখান থেকে আমরা এক্সপ্লান্টটা নিব। তাহলে এই ধরনের একটা মাতৃ উদ্ভিদ আমরা নির্বাচন করে সেখান থেকে আমরা তার টিস্যুটাকে আলাদা করব, অর্থাৎ যেই টিস্যুটাকে আমরা কালচার করব। তাহলে এই যেই টিস্যুটাকে আমরা কালচারের উদ্দেশ্যে আলাদা করি মাতৃ উদ্ভিদ থেকে, সেটাকে বলা হয় এক্সপ্লান্ট। এবং
তাহলে আমরা এখানে একটা জিনিস জানলাম যে এক্সপ্লান্ট কি, যেটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে যে এক্সপ্লান্ট কি। তাহলে অর্থাৎ কালচারের উদ্দেশ্যে মাতৃউদ্ভিদ থেকে যে টিস্যুটাকে পৃথক করা হয় সেটাই হচ্ছে মূলত সহজ কথায় এক্সপ্লান্ট বা টিস্যু। আচ্ছা, এখন এই এক্সপ্লান্টটা আমরা কি নির্ণয়, মানে কোন জিনিসটাকে আমরা এক্সপ্লান্ট হিসেবে নিতে পারি? সেটা হতে পারে মূলে এখানে অগ্রমুকুলে, অথবা কার্কিক মুকুল, অথবা কচি পাতা, অথবা কোনো পাপড়ি, এগুলোকে আমরা মূলত এক্সপ্লান্ট হিসেবে পৃথক করে থাকি। এবং এই এক্সপ্লান্ট নির্বাচন করার পরে আমাদের 2 নাম্বার যে কাজ বলেছিলাম সেকেন্ড, সেটা হচ্ছে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি করা। এই আবাদ মাধ্যম তৈরির ক্ষেত্রে আমরা এখানে বেশ কিছু কাজ করতে হয় আমাদেরকে। এই আবাদ মাধ্যমটা মূলত এটা একটা পুষ্টি মাধ্যম, সেখানে বিভিন্ন ধরনের আমরা পুষ্টি, গৌণ এবং মুখ্য উপাদান, পুষ্টি উপাদানগুলো আমরা সেখানে দিয়ে এটাকে তৈরি করা হয়। যেহেতু এই পুষ্টি মাধ্যমটাতে থাকে কি কি, সেখানে ভিটামিনস থাকবে, সুক্রোজ থাকবে এবং বিভিন্ন ধরনের ফাইটো হরমোন থাকবে। স্যার ফাইটো হরমোন কি? ফাইটো হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন, যে হরমোনগুলো উদ্ভিদের বডিতে কাজ করে বা উদ্ভিদের বডিতে পাওয়া যায় উদ্ভিদের বৃদ্ধির জন্য, উদ্ভিদের বিকাশের জন্য, উদ্ভিদের ফুল ফোটার জন্য যে সমস্ত হরমোনরা কাজ করে তাদেরকে আমরা বলে থাকি ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন। তাহলে এই ধরনের কিছু হরমোন এবং সেখানে আমরা ভিটামিন দেব, সুক্রোজ দেব, অ্যাগার দেব, এগুলো দিয়ে আমরা একটা মিডিয়াম তৈরি করি। একটা কনিক্যাল ফ্লাক্স নিতে হবে, এই কনিক্যাল ফ্লাক্সে আমরা এই কাজটা করি। এখন এটাই হচ্ছে আমাদের মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি হয়ে গেছে। এই আবাদ মাধ্যমে আমাদেরকে থার্ড যে কাজ সেটা হচ্ছে আবাদ মাধ্যমটাকে জীবাণুমুক্তকরণ করতে হবে। কেন জীবাণুমুক্তকরণ করব? আমরা জানি যেহেতু সেটা পুষ্টি মাধ্যম, সেখানে বিভিন্ন ধরনের পুষ্টি দ্রব্য রয়েছে, সেই কারণে পুষ্টি উপাদান থাকার কারণে এখানে অনেক ধরনের জীবাণু জন্মাতে পারে অথবা জীবাণুর আগমন ঘটতে পারে। সেই কারণে সেটাকে আমাদেরকে অবশ্যই নির্জীবকরণ করতে হবে এবং আমাদেরকে এটা জীবাণুমুক্তকরণ করব। সেই জীবাণুমুক্তকরণ করার ক্ষেত্রে আমরা এটাকে একটা অটোক্ল্যাভ একটা মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমেও আমরা এটাকে জীবাণুমুক্তকরণ করতে পারি। এরপরে হচ্ছে জীবাণুমুক্তকরণ করার পরে আমরা সেটাকে নির্দিষ্ট টেম্পারেচারে, নির্দিষ্ট চাপে আমরা রেখে জীবাণুমুক্তকরণ করব এবং পরবর্তীতে সেখানে আমরা ওই এক্সপ্লান্টটাকে খুব সাবধানতার সাথে মিডিয়ামে স্থানান্তর করব। এই যে এক্সপ্লান্ট, সেই এক্সপ্লান্টটাকে আমরা এখানে স্থাপন করার পরে, জীবাণুমুক্তকরণ করার পরে এটাকে স্থাপন করব। তারপরে আমরা এই কনিক্যাল ফ্লাক্স বা টেস্ট টিউব যেটাতেই আমরা কালচার করি না কেন, সেখানে আমরা একটা রাবারের চিপি দিয়ে তার মুখটা বন্ধ করে দেব, যাতে বাহির থেকে কোনো ধরনের মানে বায়ুতে ভাসমান বা অন্য কোনোভাবেই যাতে কোনো জীবাণু সেখানে প্রবেশ করতে না পারে। কারণ আমি যে কালচারটা করব সেটা যাতে জীবাণুমুক্ত হয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মিডিয়ামে যখন আমরা এটাকে স্থাপন করব, এই টিস্যুটাকে আমরা দেখব সেখানে ক্যালাস সৃষ্টি হবে। এই টিস্যুটা পুষ্টি গ্রহণ করে সেখানে ক্যালাস তৈরি করবে। অর্থাৎ এক্ষেত্রে জীবাণুমুক্তকরণ করার পরে আমরা যে ক্যালাসটা তৈরি করব, মিডিয়ামে টিস্যুতে স্থাপন করব, সেই সময় আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে। আমরা তো কনিক্যাল ফ্লাক্স সহ টোটাল আবাদ মাধ্যমটাকে জীবাণুমুক্তকরণ করেছি, কিন্তু যখন স্থানান্তর করব তখন আমার হাত, চিমটা সহ সব ধরনের যে সমস্ত আমরা ইনস্ট্রুমেন্টগুলো এখানে ইউজ করব সবগুলোকে আমরা জীবাণুমুক্তকরণ করব। সেক্ষেত্রে আমরা হাতের মধ্যে অ্যালকোহল দিয়ে, আমরা চিমটা যেগুলো ইউজ করব সবগুলোকে আমরা অ্যালকোহল দিয়ে আমরা সেগুলোকে জীবাণুমুক্তকরণ করে নিব। এর পরবর্তীতে যখন এখানে আমরা স্থাপন করব, এই যে ক্যালাস সৃষ্টি শুরু হবে, অর্থাৎ এই টিস্যুটা পুষ্টি গ্রহণ করেছে, বিভাজিত হয়ে অসংখ্য টিস্যু সেখানে সৃষ্টি করবে এবং এটা অবয়বহীন একটা টিস্যু যেটাকে আমরা ক্যালাস করে থাকি। অর্থাৎ সেটা পুষ্টি গ্রহণ করে সেখানে একটা অবয়বহীন একটা অবিন্যস্ত টিস্যু গুচ্ছ তৈরি করবে, সেটাকে মূলত ক্যালাস বলা হয়। যে ক্যালাস কি, আরেকটা কোয়েশ্চেন আমরা জানলাম যে ক্যালাস কি। তাহলে অর্থাৎ মিডিয়ামে যখন আমরা টিস্যু স্থাপন করি, সেই টিস্যুটা
পার্শ্ব থেকে অর্থাৎ মিডিয়াম থেকে পুষ্টি গ্রহণ করে সেটা বিভাজিত হয়ে একটা অবয়বহীন একগুচ্ছ টিস্যুতে পরিণত হয়। একগুচ্ছ এই অবিন্যস্ত টিস্যুগুচ্ছকে মূলত বলা হয় ক্যালাস। সেটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। আর এরপরে আমাদেরকে এই যেটা করতে হবে 6 নাম্বার কাজ, সেটা হচ্ছে মূল উৎপাদন। এই ক্যালাসগুলোকে আমরা মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করব এবং চারা উৎপাদন করার জন্য, চারা উৎপাদন করার উদ্দেশ্যে, অর্থাৎ ক্যালাস তৈরি করার পরে ক্যালাসের সংখ্যা বাড়তে থাকবে, সেখান থেকে সেগুলোতে যেখানে চারা সৃষ্টি হয় সেরকম একটা মাধ্যমে আমরা এগুলোকে খুব ধীরে আমরা সেগুলোকে সাবধানতার সাথে স্থানান্তর করতে হবে ওখান থেকে ওই ক্যালাসের অবিন্যস্ত টিস্যুগুলোকে। এবং সেখানে থেকে আমরা কি করব, এখান থেকে এই যে মুকুলগুলো কেটে নিব, কেটে সাবধানতার সাথে কেটে কেটে আমরা এই চারা উৎপাদনকারী মাধ্যমের মধ্যে স্থানান্তর করব। এবং সেখানে কিছু সময় পরে এগুলো আস্তে আস্তে চারা সৃষ্টি করবে। এই চারা যখন সৃষ্টি হবে, ছোট ছোট অণুচারা সৃষ্টি হবে, সেই অণুচারাগুলোকে পরবর্তীতে আমরা মূল সৃষ্টিকারী আরেকটা মাধ্যমে আমরা স্থানান্তর করব। এই যে এটা হচ্ছে পৃথক মিডিয়াম আরেকটা, যেটাতে আমরা যে মূল সৃষ্টি, এখানে আস্তে আস্তে মূল সৃষ্টি করা একটা মাধ্যমে স্থাপন করতে হবে। সেখানে যখন স্থাপন করব সেখানে ওই টিস্যুগুলোর আস্তে আস্তে মূল সৃষ্টি হবে। তো আমরা যখন দেখব যে সুগঠিত এখানে মূল তৈরি হয়ে গেছে, অর্থাৎ যে মূল সৃষ্টি যখন পরিমিত, পর্যাপ্ত এবং সুগঠিত মূল সৃষ্টি হয়ে যাবে, তখন আমরা সেটাকে সাবধানতার সাথে তোলে এরকম আলাদা টবে আমরা স্থানান্তর করব। আমাদের লাস্ট কাজ যেটি সেটা হচ্ছে টবে স্থানান্তর। অর্থাৎ টবে স্থানান্তর করার পরে ওই টবগুলোকে আমরা একটু আর্দ্র স্থানে রাখার চেষ্টা করব, অর্থাৎ কিছুটা আর্দ্র পরিবেশে এগুলোকে রাখতে হবে এবং মাঝে মাঝে সেগুলোকে আমরা প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ একটু আলো যেখানে পড়ে বা প্রাকৃতিক পরিবেশে আমরা কিছু সময়ের জন্য এগুলোকে রেখে দিব, যাতে তারা বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে নিজেদেরকে। তাদের প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার যে অভিযোজন ক্ষমতা সেটা যাতে তাদের তৈরি হয়। কারণ আমরা এই টোটাল কাজটা করেছি ল্যাবরেটরির ভিতরে আমাদের, সে কারণে এগুলো প্রাকৃতিক পরিবেশে এই জীবগুলো বেঁচে থাকার তাদের সেই ক্ষমতাটা হয়তো নাও থাকতে পারে। সে কারণে অল্প অল্প সময় তাদেরকে আমরা প্রাকৃতিক পরিবেশে দিয়ে এই কাজটা, তাদেরকে অভিযোজন ক্ষমতাটা তৈরি করব। যে এই ছিল আমাদের টোটাল টিস্যু কালচার প্রক্রিয়াটা। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম কাজ হচ্ছে মাতৃ উদ্ভিদ, একটা রোগমুক্ত একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে এবং সেখান থেকে আমরা এক্স প্লান্ট নির্বাচন করব। এক্স প্লান্ট হিসেবে আমরা শীর্ষ মুকুল, কাক্ষিক মুকুল এবং আমরা কচি পাতাও ইউজ করতে পারি। সেখান থেকে আমরা টিস্যুগুলোকে আলাদা করে সেই টিস্যুকে মিডিয়ামে স্থাপন করব। তো মিডিয়ামে স্থাপন করার আগে আমাদেরকে মিডিয়ামটা তৈরি করে নিতে হবে এবং সেই মিডিয়ামে আমরা বিভিন্ন ধরনের মুখ্য এবং গৌণ যে উপাদানগুলো রয়েছে, পুষ্টি উপাদান দেব, অ্যাগার দিব এবং সেখানে মিনারেলস, ভিটামিনস থাকবে আর কিছু ফাইটোহরমোন থাকবে। এরপরে আমরা সেটাকে জীবাণুমুক্তকরণ করব। জীবাণুমুক্তকরণ করার পরে আমাদের ইনস্ট্রুমেন্ট সহ আমাদের হাতগুলো জীবাণুমুক্তকরণ করে এই টিস্যুটাকে আমরা মাধ্যমে স্থানান্তর করব, স্থাপন করব এবং মাধ্যমে স্থানান্তর করার পরে আমরা যখন এটাকে রেখে দিব, দেখা যাবে সেখানে ওই টিস্যুগুলো বিভাজিত হয়ে একটা ক্যালাস তৈরি করবে। ক্যালাস অর্থাৎ টিস্যুগুলো বিভাজিত হয়ে অবিন্যস্ত একগুচ্ছ টিস্যুতে পরিণত হবে এবং সেখানে ক্যালাস এভাবে সংখ্যা বৃদ্ধি হতে থাকবে। পরবর্তীতে আমরা ওই ক্যালাস থেকে সেখান থেকে মুকুলগুলোকে কেটে, সাবধানতার সাথে কেটে আমরা আরেকটি চারা সৃষ্টিকারী অর্থাৎ চারা উৎপাদনকারী মিডিয়ামে স্থাপন করব। সেখানে চারাগুলো কিছু সময় পরে দেখা যাবে যে আস্তে আস্তে তাদেরকে আমরা সেখান থেকে চারা যখন সৃষ্টি হবে মুকুল থেকে, ওই চারাগুলোকে মূল উৎপাদনকারী একটা মাধ্যমে স্থানান্তর করব এবং সেখানে মূল উৎপাদন হবে, অর্থাৎ চারা পূর্ণাঙ্গ চারাতে পরিণত হবে। যখন দেখব যে সেখানে পর্যাপ্ত পরিমাণে মূল তৈরি হয়ে গেছে এবং অর্থাৎ যত তাদের মূলের গঠন তৈরি হয়েছে, তখন সেখান থেকে আমরা খুব দৃঢ়তার সাথে সেই অণুচারাগুলোকে তুলে নিয়ে
আমরা প্রাকৃতিক অর্থাৎ টবে স্থানান্তর করব। সেই টবগুলোকে আমরা কিছু সময় একটু আর্দ্র পরিবেশে রাখার চেষ্টা করব। তারপরে মাঝে মাঝে তাদেরকে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আমরা নর্মাল টেম্পারেচারে, অর্থাৎ আমাদের বাইরের যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারে বা সে আলোতে রাখার চেষ্টা করব। এর পরবর্তীতে সেই চারাগুলো যখন অভিযোজন ক্ষমতা প্রাপ্ত হবে তখন তাদেরকে আমরা মাঠ পর্যায়ে স্থানান্তর করব। এই ছিল আমাদের টোটাল টিস্যু কালচারের পদ্ধতি বা ধাপ, যেটাই বলি না কেন। এই ধাপগুলো লিখে আমরা যদি ফিগারটা এঁকে এবং সে সাথে আমরা যদি একটু এই ধাপগুলোর বর্ণনা দিতে পারি, যদি আমাদের পরীক্ষায় টিস্যু কালচার নিয়ে কোনো কোয়েশ্চেন আসে তাহলে আমরা খুব ভালো মার্কস ইনশাল্লাহ আমরা পাবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে এই টিস্যু কালচারের প্রয়োগ এবং টিস্যু কালচারের যে সুবিধা অসুবিধা সেগুলো এবং বাংলাদেশের টিস্যু কালচারের প্রয়োগ কোথায় হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এখান থেকে আমরা কয়েকটা যদি প্রশ্ন আমরা একটু নোট করে নিতে পারি, সেগুলো তোমরা লিখে নিতে পারো। আমি বলছি যেখান থেকে আমাদের কি কি জ্ঞানমূলক কোয়েশ্চেন আসতে পারে। আমাদের প্রথম প্রশ্ন হিসেবে আমরা লিখতে পারি এক্স প্লান্ট কি, একটু লিখে নাও এক্স প্লান্ট কি। সেকেন্ড কোয়েশ্চেন আসতে পারে ব্যাসাল মিডিয়াম কাকে বলে বা কি। ব্যাসাল মিডিয়াম কি, অর্থাৎ ব্যাসাল মিডিয়াম হচ্ছে এই যে মৌলিক উপাদানগুলো সমৃদ্ধ যে মিডিয়াম তৈরি করা হয় সেটাকে ব্যাসাল মিডিয়াম বলা হয়। অনেক ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে, আমরা হয়তো খেয়াল না করতে অনেক সময় আনসার করতে পারি না। আর 3 নাম্বার কোয়েশ্চন অটোক্ল্যাভ কি, সেটাও আসতে পারে পরীক্ষায় বা এমসিকিউতে আসতে পারে। আর হচ্ছে ইন ভিট্রো কালচার কি। এই যে টোটাল জিনিসটা ছিল কিন্তু আসলে ইন ভিট্রো কালচার। ইন ভিট্রো কালচার কাকে বলে। তারপর ক্যালাস কি। আরেকটা কোয়েশ্চেন আমরা লিখতে পারি মেরিস্টেম কি বা কাকে বলে। এই কয়েকটা আমরা জ্ঞানমূলক কোয়েশ্চন এই টিস্যু কালচার প্রক্রিয়ার মধ্য থেকে আমরা জেনেছি এবং সেগুলো এই চ্যাপ্টার থেকে যখন কোনো কোয়েশ্চেন করা হবে অথবা অন্য চ্যাপ্টারেও এগুলো জ্ঞানমূলক কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। তো একটু আমরা ভালোভাবে মনোযোগ সহকারে এগুলো পড়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।